নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সভ্যতা যত এগিয়ে যাচ্ছে ঠিক তার হাত ধরে বিভিন্ন ধরনের অসুখ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধছে। এর কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব সেই হরমোন সম্পর্কে, সেটি হচ্ছে থাইরয়েড। আমরা জানি যে থাইরয়েড হরমোন এটি ভালো নয়, এবং ভালো নয় এতটুকুই জানি যে থাইরয়েড হলে আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে। এই যে নানা ধরনের সমস্যা হতে পারে এটা আমরা বলছি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যখন থাইরয়েড ভালো নয় তাহলে কী কী ধরনের সমস্যা হলে আমাদের সচেতন হতে হবে সেটা তো আমাদের অবশ্যই জানা উচিত। তাই কোনো রকম সিমটম হলে আগে ভাগে কিন্তু সচেতন হতে হবে, পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে। আর সেই জন্যই থাইরয়েড হচ্ছে আপনি বুঝবেন কোন কোন লক্ষণে। এই বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হচ্ছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর উত্তীয় গুপ্তকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। নমস্কার। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে থাইরয়েড। আমরা জানি যে থাইরয়েড হরমোনটা ভালো নয়, থাইরয়েড হলে আমাদের নানা রকম অসুবিধা হয়। এই জানাটুকুর মধ্যে কিন্তু আজকের দিনে সীমাবদ্ধ থাকলে চলবে না, কারণ যদি দীর্ঘ সময় ধরে থাইরয়েড আমাদের শরীরে থাকে আমরা জানি নানা রকম অসুবিধা তৈরি হবে। তাই কী কী সেই অসুবিধাগুলো আজকে সেটাতেই আমাদের আলোচনার আলোকপাত। থাইরয়েড হরমোন আমরা জানি আমাদের গলায় যে এইরকম জায়গায় একটা প্রজাপতির মতো ছোট গ্রন্থি আছে, থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটি বেরোয় তার নাম হচ্ছে থাইরক্সিন। এটা কিন্তু নর্মালি প্রত্যেকটা লোকের, সাধারণ লোকের এই হরমোনের নিঃসরণ আমাদের দেহে ঘটে থাকে, এবং এটা যদি নর্মাল লেভেল কারুর রক্তে থাকে বা কারুর যদি অসুবিধা না থাকে তাহলে কিন্তু এটা খারাপ বা অসুবিধার কারণ নয়, কেননা এর সুনির্দিষ্ট কতগুলি আমাদের শরীরে কাজ আছে। প্রধান কাজ হলো মেটাবলিজমের উপরে, যে আমাদের শরীরে এনার্জি তৈরি এবং এনার্জি কতটা আমদানি বা রপ্তানি হবে সেটা কিছুটা এই থাইরয়েড হরমোনের ওপরে নির্ভর করে। এছাড়াও তার অন্যান্য কাজ আছে। সুতরাং নর্মাল লেভেল থাকলে থাইরয়েড হরমোনের সেটা কোনো অসুবিধে নেই, বরং সেটাই থাকা উচিত। যদি এর তারতম্য ঘটে তখনই আমাদের অসুবিধার কারণ হয়। এই তারতম্যটা দুরকম হতে পারে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম, যেখানে আমাদের শরীর থেকে থাইরয়েড হরমোন কম বেরোচ্ছে, তার কতগুলি নির্দিষ্ট লক্ষণ আছে। এছাড়া হয় হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনের অধিক ক্ষরণ হচ্ছে। সেটা যদি হয় সেটাও কিন্তু নানা রকম রোগের বা উপসর্গের কারণ। স্যার, আমি তাহলে সেই উপসর্গগুলো নিয়ে আরেকটু ফোকাস করব আপনার কাছে, যে ঠিক কোন কোন উপসর্গগুলো দেখা দিলে আপনারা বোঝেন যে একজন পেশেন্টের থাইরয়েড হতে পারে এবং তাকে আপনারা টেস্ট করতে বলেন। এটাও আমাদের হাইপো আর হাইপার থাইরয়েডে ডিভাইড করে নিতে হবে। যদি হাইপোথাইরয়েড হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন কম আছে, তার লক্ষণগুলি হলো প্রাথমিকভাবে অতিরিক্ত ক্লান্তি অনুভব করা। এগুলো সাধারণত নন স্পেসিফিক সিমটমস বলা হয়। এক্ষেত্রে মেটাবলিজমটা কমে যায়, সুতরাং অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, টায়ার্ডনেস, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না, সারাদিন ক্লান্ত লাগছে। এছাড়া একটু হাত পা বা মুখ ফোলা ফোলা লাগছে, অতিরিক্ত শীত শীত লাগছে, কনস্টিপেশন, কখনো মহিলার ক্ষেত্রে মাসিকের সমস্যা, বা রেয়ারলি দেখা গেছে যে ইনফার্টিলিটি, অর্থাৎ ট্রাই করা হচ্ছে, বাচ্চা আসছে না বা বারবারে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এগুলো সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাইরয়েডের সিমটমস। এটা হচ্ছে হাইপোথাইরয়েডের। যদি হাইপার থাইরয়েড হয়, অর্থাৎ যেখানে থাইরয়েড হরমোন আমাদের শরীরে বেশি আছে, তার সিমটমসগুলো অনেক বেশি প্রমিনেন্ট। সেখানে মূলত দেখা যায় যে বুক ধরফর করা, ঘাম দিচ্ছে, শরীর আনচান করছে, হাত পা কাঁপছে, হ্যান্ড ট্রেমার হচ্ছে, ভীষণ প্যালপিটেশন হচ্ছে, ধুকপুক ধুকপুক করছে। এছাড়া অতিরিক্ত সোয়েটিং, প্রফিউজ ওয়েট লস হচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, তার সঙ্গে ওয়েট লস হয়ে চলেছে, ডায়রিয়া বা লুজ মোশন হচ্ছে। এগুলো সবই হচ্ছে থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের বা হাইপার থাইরয়েডিজমের সিমটম। এই যে লক্ষণগুলোর কথা বললেন হাইপো এবং হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, এই লক্ষণগুলো মোটামুটি কতদিন ধরে একজন মানুষের মধ্যে স্থায়ী হতে পারে যাতে তিনি বুঝতে পারেন যে আমার শরীরের কিছু পরিবর্তন হচ্ছে? সেরকম কোনো স্পেসিফিক কাট অফ নেই, তবে যদি এই লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে চলে, আমি যেটা বললাম হাইপোথাইরয়েডের লক্ষণগুলি কিন্তু সাধারণত
অনেকটা সময় আমরা দেখি আনডিটেক্টেড থাকে। কেন? এগুলো আমাদের সাধারণ দৈনন্দিন জীবনযাত্রারও একটা লক্ষণ বটে, যে একটু ক্লান্ত লাগছে বা একটু লেথার্জি লাগছে বা পা ফুলছে, এটাকে অনেকে ইগনোর করেন। কিন্তু হাইপার থাইরয়েড যদি হয় সেক্ষেত্রে কিন্তু রুগীরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসেন, কেননা তখন সিমটমগুলো খুব প্রমিনেন্ট, মানে কারুর অতিরিক্ত হাত পা কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে বা গলগণ্ড দেখা যাচ্ছে, সেই ধরনের রুগীরা খুব তাড়াতাড়ি মেডিকেল কনসালটেশন করেন। সুতরাং এক্ষেত্রে বোধহয় উইন্ডো পিরিয়ডটা অনেক কম। স্যার, আমি এই প্রসঙ্গে এবার আসবো আপনার কাছে, যে আপনি তো শুরুতে বলেছেন যে দুটো ইম্পর্ট্যান্ট কথা, যে একটা থাইরয়েড হলে বন্ধ্যাত্বের একটা খুব বড় সমস্যা হতে পারে, যে অনেকবার মিসক্যারেজ হতে পারে। কিন্তু স্যার, এই যে হাইপো বা হাইপার থাইরয়েডের ক্ষেত্রে আমরা এতটা ভয় পাই কেন, বা চিকিৎসকরা এতটা সচেতন হন কেন যে ইমিডিয়েটলি টেস্ট করতে হবে, ওষুধ দিতে হবে? থাইরয়েড হলে ভয়টা কোথায়? থাইরয়েড হয় হচ্ছে, যেটা বললাম, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটার কম বা বেশি কাজ করার জন্য। ভয়টা কোথায়, মানে ঝুঁকিটা কোথায়? থাইরয়েডের ঝুঁকি হচ্ছে থাইরয়েড হরমোনের যে মেটাবলিজম ছাড়াও শরীরে অন্যান্য অংশের ওপরে তার এফেক্ট আছে। যেমন আপনি যদি হাইপার থাইরয়েডিজম ধরেন, যেখানে থাইরয়েড হরমোন বেশি আছে, সেটা তার হার্টের ওপরে তার গ্রস এফেক্ট রয়েছে। সেটা হার্ট রেটের গতিকে অনিয়ন্ত্রিত করে দেয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় বা ইররেগুলার বিটিংস হয়, হার্টের সংকোচন প্রসারণ বাধাপ্রাপ্ত হয়, সেটা অনেক সময় এমার্জেন্সির কারণ। এছাড়া সিভিয়ার ফিজিক্যাল ডিসকমফর্ট হয়, ওজন কমে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে, মানে শরীরের অন্যান্য যে মেটাবলিজম সেগুলোর বা অন্যান্য যে আঙ্গিকগুলো মেটাবলিজমে, তার উপরে তার একটা খুব স্ট্রং প্রভাব আছে। সুতরাং এটাকে যদি আমরা ইগনোর করি তাহলে রুগী কিন্তু ক্রমাগত সাফার করতে থাকবে। সেরকম হাইপোথাইরয়েড যদি হয়, এখানে আমাদের মেটাবলিজমটা কমে গেছে, খুব সরলভাবে বললে, এরও কিন্তু হার্টের ওপরে অন্যভাবে পিছন দিক থেকে অন্য নেগেটিভ এফেক্ট আছে। প্লাস এগুলো দেখা গেছে হাইপোথাইরয়েডিজম পরোক্ষভাবে ডায়াবেটিস বা ব্লাড কোলেস্টেরল ডিসলিপিডিমিয়া এগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এমন নয় যে শুধু থাইরয়েড হরমোনটা কম বা বেশি আছে বলে মেটাবলিজমেই আলোচনাটা শেষ হয়ে গেল। অন্যান্য যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা লিপিড প্রোফাইল, এগুলোর ওপরেও কিন্তু হাইপার এবং হাইপো দুটোরই ভিন্ন ভিন্ন প্রভাব আছে। সুতরাং আমরা যদি এটাকে যথাসময়ে সতর্ক না হই বা অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু ক্ষতিগুলো ওই রেসপেক্টিভ জায়গায় কিন্তু হতে থাকবে। স্যার, আপনাদের কাছে যখন এই ধরনের সিমটম নিয়ে পেশেন্টরা আসেন, তখন আপনারা কি কি টেস্ট করতে বলেন তাদেরকে? ইউজুয়ালি প্রথম দফায় T4 এবং TSH করতে বলা হয়। এখানেও আমরা বলবো যে হাইপোথাইরয়েড যদি করা থাকে, যেখানে কম হরমোন বেরোচ্ছে, সেখানে T4 আর TSH প্রাথমিকভাবে করা হয়। হাইপার যদি আমরা সাসপেক্ট করি বা হরমোনের অতিক্ষরণ হচ্ছে, তখন T3, T4, TSH তিনটে টেস্টই করতে বলা হয়। চিকিৎসার প্রসঙ্গে আমি আসবো, যে শুরুতে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? শুরুতে আমাদের দেখতে হবে যে এটা হাইপো না হাইপার থাইরয়েড। যদি হাইপোথাইরয়েড হয় তাহলে চিকিৎসার প্রণালীটা সিম্পল। আমাদের যে হরমোন আছে সেটা রিপ্লেস করতে হবে, যে ঘাটতিটা রয়েছে আমাদের বাইরে থেকে পুষিয়ে দিতে হবে। আমরা যেমন এলট্রক্সিন বা থাইরোনম ইত্যাদি নামেতে থাইরক্সিন হরমোন খেয়ে থাকি। তার ডোজটা কী হবে সেটা সাবসিকুয়েন্ট টেস্ট করে বোঝা যাবে যে আমাদের কতটা ঘাটতি, কতটা দিতে হবে। যদি হাইপার থাইরয়েডিজম হয়, বেশি হরমোন থাকে, তাহলে আমাদের একবার দেখতে হয়, এখানে একটা ছোট ডায়াগনস্টিক রয়েছে, স্টেপ রয়েছে, যে এটা কি হাইপার থাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজের জন্য হচ্ছে, মানে পার্মানেন্ট না টেম্পোরারি। টেম্পোরারি ঘটনাটাকে থাইরয়েডাইটিস বলে। যদি পার্মানেন্ট হয়, এখানেও কিছু ওষুধপত্র দেওয়া হয়। সাধারণভাবে প্রথম দফায় 2 বছর দেওয়া হয়। তাতে যদি দেখা যায় তারপরে ওষুধপত্র লাগছে, তখন তার আদার মোডস অফ ট্রিটমেন্ট আছে। আর যদি থাইরয়েডাইটিস হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ওষুধপত্র দিতে লাগে না, কিছু সময় পর ওটা আপনি নর্মালে চলে আসে। স্যার, এই যে দীর্ঘদিন ধরে যারা থাইরোনর্ম বা থাইরক্সিন বা এলট্রক্সিন যারা নিয়ে থাকেন, এটার কি কোনো সাইড এফেক্ট হয়? না, এলট্রক্সিন বা থাইরোনর্মের প্রায় কোনো সাইড এফেক্ট হয় না বললেই চলে। কেননা আমাদের যে হরমোনের ঘাটতিটা আছে ওটাই প্রায় আমরা জমাট আকারে নিচ্ছি, ট্যাবলেটের আকারে। সুতরাং এটা বাই ফার মোস্ট ফিজিওলজিক্যাল রিপ্লেসমেন্ট, এর সচরাচর কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে। স্যার, আরেকটা হচ্ছে থাইরয়েডের খাওয়া দাওয়া। আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে যে এটা থাইরয়েড হলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা কতটা সঠিক? এক কথায় থাইরয়েডের জন্য খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশনস নেই, হাইপোতেও না হাইপারেও না। আপনি খাওয়া দাওয়া নর্মালি সমস্ত করতে পারেন।
অনেকে অনেক কথা বলে, সবটাই কিন্তু থিওরিটিক্যাল। একমাত্র সয়াবিনের সঙ্গে একটু থাইরয়েড হরমোনের ইন্টারাকশান আছে, যে অ্যাবজর্পশনটা কম হয়। তবে যদি এটাকে প্র্যাকটিক্যালি দেখা হয়, থাইরয়েডের ওষুধটা যেহেতু আমরা একদম সকালে খাই, তো ন্যাচারালি সেই সঙ্গে আমরা তো অন্য কোনো খাবার খাই না, ওটা একদম সকালে খালি পেটে খাওয়া হয়। যখন আপনি লাঞ্চে যদি সয়াবিন বা কিছু খাচ্ছেনও, থাইরয়েড হরমোন অনেক আগেই রক্তে মিশে গেছে। সুতরাং প্র্যাকটিক্যালি দেখলে মেসেজ হচ্ছে থাইরয়েডের জন্য খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধ নেই। যারা থাইরয়েডের ওষুধ নেন, আপনি বললেন খালি পেটে খান, কিন্তু অনেকের গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম থাকলে তারাও তো খালি পেটে ওষুধ নেন। তাহলে এই গ্যাসের যারা ওষুধ নিচ্ছেন, থাইরয়েডের ওষুধ নিচ্ছেন একসাথে, এতে কি কোনো অসুবিধা হতে পারে? খুব ভালো প্রশ্ন। এখানে যদি অল্প দিনের জন্য নেন, খুব একটা অসুবিধা হয় না। যদি কাউকে দীর্ঘ সময় গ্যাসের ওষুধ নেওয়া হয়, তাহলে আইডিয়ালি বলা হয় থাইরয়েডের সঙ্গে না নিতে। অন্তত 3-4 ঘন্টার গ্যাপ থাকলে ভালো। সেক্ষেত্রে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গ্যাসের ওষুধটা দুপুরে বা রাত্রে খাওয়ার আগে খেতে পারেন। যদি পারেন ওরমভাবে প্লেস করতে, তাহলে আরও ভালো হয়। সবার হয়তো হয় না, কিন্তু কারুর ক্ষেত্রে দেখা গেছে গ্যাসের ওষুধ যাদের ক্রনিক্যালি মাসের পর মাস চলছে, তাদের থাইরয়েড আর ওই দুটো ওষুধ একসঙ্গে খেলে অনেক সময় থাইরয়েডের ওষুধের অ্যাবজর্পশনটা একটু বাধাপ্রাপ্ত হয়। একদম। স্যার, লাস্টলি যেটা লাইফস্টাইলের কথায় আসবো, কারণ আমরা জানি যে থাইরয়েড এমন একটা ওষুধ যে মুড সুইংয়ের সঙ্গে অনেকটা রিলেশন রয়েছে। নার্ভের ক্ষেত্রেও কি স্যার থাইরয়েডের কোনো মানে সমস্যা হতে পারে? থাইরয়েড যদি হাইপোথাইরয়েড থাকে, তার যে সিমটমসগুলি থাকে সেগুলো কিছুটা নার্ভ প্রবলেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন পায়ে একটু ব্যথা ব্যথা করছে, ঝিনঝিন করছে ইত্যাদি। সেই অর্থে না হলে ডাইরেক্টলি খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। স্যার, তাহলে লাইফস্টাইলটা বলুন, যে লাইফস্টাইল আমরা কেমন হওয়া উচিত, এক্সারসাইজ কতক্ষণ করা উচিত? মজার ব্যাপার হলো, থাইরয়েডে কিন্তু প্রত্যক্ষভাবে লাইফস্টাইলের কোনো ভূমিকা নেই, কেননা এটা হচ্ছে একদমই হরমোনটা কম বা বেশি বেরোচ্ছে তার ওপর। সুতরাং ডায়েট এবং এক্সারসাইজ, এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে মেটাবলিক সিনড্রোমের যে পার্টগুলি আছে, যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ব্লাড কোলেস্টেরল, স্থূলতা, এগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। থাইরয়েডে পার্সে ডায়েট এবং এক্সারসাইজের খুব একটা রোল নেই যেরকম ভাবা হয়। একদম। স্যার, লাস্টলি আমার শুরুতে যেটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যে থাইরয়েড এবং ওজন, এটার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, এবং আমরা অনেক সময় একটু ওবিস লোককে দেখে বলি যে তোমার কি থাইরয়েড হয়েছে। তো এটা আপনি শুরুতে অনেকটা বলেছেন হাইপো বা হাইপারথাইরয়েডের ক্ষেত্রে, কিন্তু স্যার এই ওজনের সঙ্গে থাইরয়েডের আরেকবার যদি রিলেশনটা একটু বুঝিয়ে বলেন। ওজনের সঙ্গে থাইরয়েডের রিলেশনটা ইনডাইরেক্ট। মানে আমার থাইরয়েড হরমোন যদি বাড়ে, রক্তে অতিরিক্ত হাইপার হয়, তাহলে ওজন কমাটা একটা সিমটম। কিন্তু হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে যেরকম ধরে নেওয়া হয় যে ওজন বাড়বে, সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আগে ভাবা হতো, এখন মডার্ন মেডিসিনে দেখা গেছে হাইপোথাইরয়েড ডাইরেক্টলি ওয়েট গেইন করে না। হাইপোথাইরয়েড যদি আনকন্ট্রোল থাকে, তাহলে দেখা যায় যে আমাদের শরীরে একটু ফ্লুইড রিটেনশন হয়, একটু জল জমে। তার জন্য আমাদের হাত পা ফুলে যায়, একটু শরীরের চেহারাটা ফোলা ফোলা লাগে, একটু ওজন পরোক্ষভাবে বলতে পারেন ওজন বাড়ে। কিন্তু থাইরয়েড আছে বলে আমি মোটা হয়ে যাচ্ছি, এটা কিছুটা ভ্রান্ত ধারণা। এটা ডাইরেক্টলি কিন্তু রিলেটেড নয়, কন্ট্রারি টু দ্য পপুলার বিলিফ। যদিও সবাই প্রায় ভেবে থাকেন যে থাইরয়েডের জন্য মোটা হয়ে যাচ্ছে, কিন্তু মডার্ন মেডিসিনে দেখা গেছে থাইরয়েডের জন্য কিন্তু ডাইরেক্টলি ওজন বাড়ে না। আরেকটা হচ্ছে স্যার হেয়ার লস, যেটা একটা খুব কমন সিমটম হিসেবে ধরা হয়, যে চুল পড়ে যাচ্ছে, এটা থাইরয়েডের সমস্যা। এটা কতটা সঠিক স্যার? হ্যাঁ, এটা সঠিক। হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে হেয়ার লস তার একটা সিমটমের লিস্টে পড়ে, হতে পারে হেয়ার ফল থাইরয়েডের জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা থাইরয়েড সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানলাম। আশা করি আমাদের দর্শক বন্ধুরা যথেষ্ট সচেতন হবে এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সচেতন হন। নমস্কার।